গ্লোবাল রিপোর্ট অফ হাইপারটেনশন 2025 যেটা 2025 সনের গ্লোবাল, যেটা WHO জাস্ট গতকাল মানে 23শে সেপ্টেম্বর এটা আসলে প্রকাশ হয়েছে। আমাদের যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি চলছে, এখানে হাই লেভেল এনসিডি মিটিং হবে, সেই মিটিংয়ের প্রাক্কালেই এই গ্লোবাল রিপোর্টটা পাবলিশ করা হয়েছে। এবং এই গ্লোবাল রিপোর্টে আসলে পৃথিবীর সমস্ত দেশেরই হাইপারটেনশনের উচ্চ রক্তচাপের বর্তমান অবস্থা কী, কত লোক মারা যাচ্ছে, রিস্কগুলো কেমন আছে, সেটা সম্পর্কে আলোকপাত করা হয়েছে এবং এটা থেকে উত্তরণের উপায়গুলো আলোচনা হয়েছে। তো সবচেয়ে জন্য একটা ভালো ব্যাপার যেটা হচ্ছে যে এই রিপোর্টে 3টা দেশের মধ্যে বাংলাদেশকেও আসলে ওয়ান অফ দ্য ফিচার কান্ট্রি হিসাবে বলা হয়েছে। আমাদের জন্য একটা গর্বের বিষয় যেটা হচ্ছে এখানে বাংলাদেশকে এখানে ওয়ান অফ 3টা কান্ট্রির মধ্যে একটা কান্ট্রিতে দেশ হিসেবে ফিচার করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সরকার এই যে এনসিডি কর্নারের মাধ্যমে প্রাইমারি কেয়ারে উপজেলা হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যে ব্যাপক সংখ্যক লোকে চিকিৎসা দিচ্ছে, তার মধ্যে প্রায় 60% বা 55% লোক আসলে কন্ট্রোলে আছে এবং সেটা একটা উল্লেখযোগ্য একটা আমাদের দেশের জন্য বা আমাদের অর্জন বলে আমরা মনে করি এবং সেটাই WHO এই ফিচার হিসাবে আমাদের এই রিপোর্টটাতে এসছে। তো এটা একটা কারণ আমরা বেশ সরকারের সাথে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন খুব ওতপ্রোতভাবে এই এনসিডি কর্নারের মাধ্যমে হাইপারটেনশন এবং ডায়াবেটিস চিকিৎসার জন্য ভালো করে দেওয়া হয় সেই জন্য কাজ করে আসছিল এবং সরকারের একটা লিডারশিপ বা স্টুয়ার্ডশিপ এখানে ছিল, প্লাস কমিটমেন্ট ছিল এবং আমাদের পলিসি সাপোর্টগুলো এখানে ছিল। তো সেই কারণেই বোধহয় আমরা এই মোটামুটি অর্জন করতে পেরেছি। তো বেশ কিছু চ্যালেঞ্জও আছে, আমরা সেটা পরবর্তীতে আলোক করতে। আমরা তো হৃদরোগের বেশ কয়েকটা কারণ কেন হয় সেটা আমরা জানি, গবেষণায় দেখেছি। যেমন বেশিরভাগ গবেষণা যদিও পশ্চিমা দেশে হয়েছে, আমাদের দেশে কেন হচ্ছে এটা নিয়ে গবেষণা হয় নাই। তবে যেহেতু এটা মানব দেহের উপরেই গবেষণাগুলো মানবের উপরে করা হয়েছে, কিছু কিছু জিনিস আমরা জানি। যেরকম লাইফস্টাইল ফ্যাক্টর আছে যেগুলো আমাদের হৃদরোগের সাথে জড়িত, আবার এর কিছু অংশ কিন্তু আবার জেনেটিক ফ্যাক্টরও আছে, মানে আমাদের জনিত বংশগত কিছু সমস্যা আছে যেটা কিনা সাউথ এশিয়ান পপুলেশনের জন্য বা আমাদের দক্ষিণ এশিয়ার পপুলেশনের জন্য হয়তো বেশি কাজ করে কয়েকটা জায়গায়। সেই কারণে হয়তো আমাদের দেশে তুলনামূলকভাবে কম বয়সে হৃদরোগ হচ্ছে। এটা ঠিক যে আমরা এখন আমাদের হাসপাতালেও এবং আমরাও জানি যে আমাদের দেশে প্রিম্যাচিওর ডেথ অনেক বেশি হচ্ছে নন কমিউনিকেবল অসংক্রামক রোগ থেকে, এবং হৃদরোগে যে সমস্ত মৃত্যুগুলো হচ্ছে অসংক্রামক রোগ, তো আমাদের আমরা বলেছি যে প্রায় 71% মৃত্যুই এখন অসংক্রামক রোগে হচ্ছে, তার মধ্যে 34 থেকে 35% হচ্ছে হৃদরোগের। এবং এই হৃদরোগে যে মৃত্যুগুলো হচ্ছে তার 50%ই হচ্ছে আপনার প্রিম্যাচিওর, মানে অপরিণত বয়স। প্রিম্যাচিওর বলতে বলা হয় 70 বছর বয়সের নিচে হচ্ছে যেটা। এটা একটা দিক, এটা আমাদের একটা অন্য দেশেও হৃদরোগে মানুষ মারা যায় উন্নত দেশে, কিন্তু সেটা একটা পরিণত বয়সে গিয়ে হয়। তো এটা কেন হচ্ছে সেটা একটা দিক হচ্ছে যে সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো আসলে হৃদরোগ করে, যেমন তামাকের ব্যবহার, তারপরে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, খাদ্যদ্রব্য, চর্বির অতিরিক্ত গ্রহণ, তারপরে লবণ বেশি খাওয়া, ব্লাড প্রেশার বাড়ে। তো এগুলো আসলে ব্যাপকভাবে আমাদের দেশে জনগণের মধ্যে ছড়িয়ে গেছে। ওয়াইড স্প্রেড তামাক, স্মোকিং বা জর্দা সাদা পাতাগুলো খুব বেশি সংখ্যক লোক ব্যবহার করে এবং কম বয়স থেকে ব্যবহার করে। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি খুব দ্রুতই আমরা আসলে একটা জেনারেশনের মধ্যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন বেশিরভাগ লোক বসে কাজ করি, মোটরাইজ যানবাহন চালাই, রিক্সাও কমে গেছে, হেঁটে যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে ওভার পুরো কী বলবো আমাদের জাতিটার মধ্যেই এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা কমে আসছে। আবার ইকোনমি ভালো হয়েছে, সেজন্য খাবার দাবার ভালো খাচ্ছে, কিন্তু যেটা খাচ্ছি সেটা ভালো খাবার খাচ্ছি না, এটাও সবার মধ্যে হয়েছে। বেশিরভাগ লোকজনই এখন যেমন ইমিডিয়েট পাস টাইম আমাদের ইয়াং ছেলেপেলেদের এখন হচ্ছে হয় ফাস্টফুড খাওয়া, নয় বিরিয়ানি খাওয়া যেটা চর্বি জাতীয় বেশি, সেই সাথে স্মোকিং। তো সব মিলিয়ে আমাদের একটা আমরা একটা কী বলা যায় রেডিমেড টাইম বোমের মতো বসবাস করছি, যেখানে খুব সহজেই বেশিরভাগ লোকেরই খুব তাড়াতাড়ি এরকম হার্ট ডিজিজ হবে। আর হাইপারটেনশন একটা মেজর রিস্ক ফ্যাক্টর হচ্ছে আমাদের হৃদরোগের বা স্ট্রোকের। সেটা যদি আমরা দেখি, সেটার মাত্র 16% লোক আমাদের দেশে আসলে হাইপারটেনশন যাদের আছে তাদের মধ্যে কন্ট্রোলে আছে। সুতরাং বাকি যারা আছে ধরেন 84% কিন্তু একটা টাইম বোম, যে কোনো সময় এটা
যে কারণ উচ্চ রক্তচাপ শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এক ধরনের প্রেশার তৈরি করে। এটা হার্টে হতে পারে, চোখে হতে পারে, কিডনিতে হতে পারে, ব্রেনে হতে পারে, এবং যে কোনো সময় সেই বোমটা বাস্ট করতে পারে, এটা স্ট্রোক হয়ে যেতে পারে আর কি। তো এই জন্যই বলা হচ্ছে যদি দ্রুত আমাদের প্রিম্যাচিওর ডেথ বা কার্ডিওভাস্কুলার ডেথ কমাতে হয়, উচ্চ রক্তচাপ জোর দিয়ে আমাদের নিয়ন্ত্রণ। বায়ু দূষণ এখন একটা স্বীকৃত রিস্ক ফ্যাক্টর আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য। হ্যাঁ, বায়ু দূষণের মধ্যে বিভিন্ন ধরনের কণা আছে, যেগুলো যেমন PM2.5, যেগুলো খুবই সূক্ষ্ম কণা। এছাড়া বিভিন্ন ধরনের গ্যাস যেগুলো আছে, সেগুলো একেবারে গিয়ে আমাদের যে প্রদাহ হয়, আমাদের যে অ্যাথেরোস্ক্লেরোটিক যে চেঞ্জগুলো হয় আমাদের ধমনীতে, সেখানে ইনফ্লামেশন করতে পারে। ইনফ্লামেশন করলে হয় কি, স্ট্রোকের ঝুঁকি বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়। হ্যাঁ, তো বায়ু দূষণ এখন একটা স্বীকৃত, শুধু হৃদরোগের জন্য না, এটা আমাদের শ্বাসতন্ত্রের রোগের জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর। এটাই প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের রিস্ক ফ্যাক্টরগুলো কোনটা বেশি আমাদেরকে এফেক্ট করছে, সেটার জন্য অবশ্যই গবেষণা থাকা দরকার। কিন্তু এই গবেষণা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা তো 1 বছর 2 বছরের ব্যাপার না, এটা 10, 15, 20 বছরের ব্যাপার। যেমন একটা লোককে আমরা 10 বছর বা 15 বছর ফলো করলে আমরা বুঝতে পারবো কী জন্য তার হার্ট অ্যাটাক হচ্ছে, সেটা বোঝা যাবে পরিষ্কারভাবে। তবে আমাদের দেশে কিছু হচ্ছে, বেশ কিছু এরকম লম্বা বড় আকারের কোহর্ট আছে, আমরাও করছি, অন্যান্য অর্গানাইজেশনও আছে, বড় বড় কোহর্ট নিয়ে কাজ করছে। হয়তো কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের দেশীয় কোন রিস্ক ফ্যাক্টরটা আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ সেটা আরও পরিষ্কারভাবে বলতে পারবো। আরেকটা যেটা বললেন যে শুধু তো এনভায়রনমেন্ট না, শুধু রিস্ক ফ্যাক্টর না, জিনটাও এখানে কাজ করে। মানে আমাদের বংশগত যে জেনেটিক্স কমপ্লেক্স আছে, জেনেটিক্সের যে গঠন, সেটারও কোনো কোনো ক্ষেত্রে কাজ করতে পারে। এখন এই জেনেটিক স্টাডিগুলো করাটা কিন্তু বেশ খরচের ব্যাপার, এবং এটা আমাদের সুবিধাটাও কম। সেই জন্য আমরা বাইরের দেশের সাথে আমরা কোলাবোরেশন করে এ ধরনের স্টাডি করছি, যেখানে আমরা এই জিন এবং এনভায়রনমেন্ট দুটার কোনটা আমাদের দেশে বেশি কাজ করছে এবং দুটার মধ্যে ইন্টারপ্লেটা কোথায় হচ্ছে সেটা বের করার জন্য আমরা গবেষণা করছি। কিন্তু এটা সময় লাগবে, এটা খরচেরও ব্যাপার, এবং এটার সুযোগ, এই ধরনের রিসার্চ করার সুবিধা বাংলাদেশেও তৈরি করা দরকার। আমরা এখনও এই জেনেটিক স্টাডি এগুলো বিদেশি ইউনিভার্সিটি বা ওদের সাথে কোলাবোরেশনে করতে হয় আমাদের, বিকজ আমাদের দেশে এখনও সেরকম খুব তাড়াতাড়ি এই ধরনের স্টাডি করার বা মেজার করার সুবিধা হয় নাই। কিন্তু এটা বাংলাদেশেই তৈরি করা দরকার যেন আমরা এই ধরনের স্টাডি করতে পারি, এটা একটা ব্যাপার। আরেকটা বললেন যে খাদ্যের ট্রান্সফার, তেলের ট্রান্সফার কিন্তু বাংলাদেশে একটা আইন বা রেগুলেশন আছে ফুড সেফটি, যে 2% নিচে থাকবে। তো ওরা আমি যেটা শুনেছি, ফুড সেফটি এটা করেছে, সার্ভিলেন্স শুরু করেছে, এবং ওরা আসলে বাজার থেকে তেল নিয়ে দেখছে, এবং বেশ কয়েকটা ব্র্যান্ডই ওরা ভালো বেশি পরিমাণ ট্রান্সফার পেয়েছে। এখন এই ট্রান্সফার কমিয়ে আনার জন্য বেশ কিছু পরিবর্তন করতে হয়। আমরা যেভাবে তেলটা পরিশোধন করি, আমরা তো ক্রুড তেল নিয়ে আসি, তেল নিয়ে এসে এখানে পরিশোধন করা হয়। তো পরিশোধনের পর্যায়ে যেটাকে হাই টেম্পারেচার দিয়ে করতে হয়, ওই সময় ট্রান্সফার এখানে তৈরি হয়। এখন পরিশোধনটা যেন আমরা ঠিকমতো করি বা আমাদের নিয়মতান্ত্রিকভাবে করি, এবং অন্যান্য পদ্ধতিতে কি বলে এই পরিশোধনটা করে কীভাবে ট্রান্সফার কমিয়ে রাখবো, সেটা আসলে ইন্ডাস্ট্রি করতে হবে। এই কাজগুলো তাদের ইনভেস্ট করে এটা কমানোর চেষ্টা করতে হবে। তো আমাদের ইন্ডাস্ট্রিগুলো এখনও সেইভাবে ট্রান্সফার কম রাখার জন্য যে পদ্ধতি ব্যবহার করা দরকার সেভাবে বোধহয় তারা করছেন না। আরেকটা হচ্ছে, আমাদের দেশে তেল ভোক্তারা আসলে পরিষ্কার তেল পছন্দ করেন, কিন্তু দেখবেন তেল কিন্তু গাঢ় বাদামি হতে হয়। তার মানে যখন আপনি এই সাদা করতে চান তেলটাকে, এটাকে বেশি মাত্রায় পরিশোধন করতে হয়, হাই টেম্পারেচারে নিতে হয়, তখনই ওটার মধ্যে ট্রান্সফার তৈরি হয়। তো আমাদের চয়েসটাও আমাদেরকে অনেক সময় কোম্পানি এই তেলটাকে বেশি সাদা করার জন্য একরকমভাবে প্রসেস করে। তো সবগুলো মিলিয়ে আমাদের ভোক্তাদেরও সচেতন হতে হবে যে আমরা সাদা তেল দরকার নেই, তেলের যেটা মানে ন্যাচারাল কালার সেটা থাকাটাই ভালো, কারণ ওখানে ভিটামিন এ, ভিটামিন ডি ইত্যাদি থাকা দরকার। বেশি সাদা করে ফেললে তেলে ভিটামিন এও নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এবং ফর্টিফাইড তেলের কথা আমরা বলছি, সেটা দরকার। এবং অবশ্যই ট্রান্সফার যেন 2% নিচে ফেলার দরকার। সংখ্যাটা আসলে এস্টিমেটেড নাম্বার, আমরা যেটা বলি যে প্রিভ্যালেন্স মানে কত আছে, সেটা আমাদের বিভিন্ন স্মল স্কেল সার্ভেতে এক এক সময় এক এক রকম আসে।
এটা 3% থেকে শুরু করে 10% পর্যন্ত আছে। তার মানে একটা অ্যাডাল্ট পপুলেশনের আমরা এখন অ্যাভারেজ ধরতে পারি অ্যাডাল্ট পপুলেশনের 3 থেকে 10% লোক আসলে আমাদের দেশে ইস্কিমিক হৃদরোগে ভুগছে, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, বিভিন্ন সার্ভেতে বিভিন্নভাবে আসছে এবং এটা কিন্তু ব্যাপক সংখ্যক একটা লোক, বাংলাদেশে তো প্রচুর জনসংখ্যা, হ্যাঁ সেটা। এবং এটা তো বাড়বেই, প্রিভ্যালেন্সটা বাড়বেই, কারণ মানুষজন হৃদরোগ হলে তো সবাই মারা যাচ্ছে না, ওরা বেঁচেও থাকে অনেকদিন, ওষুধপত্র খেয়ে বেঁচে থাকে, সুতরাং আসলে কুমুলেটিভলি এই নাম্বারটা বাড়তেই থাকবে অনেকদিন। এখন যেটা আমাদের করতে হবে, নতুন করে যেন হৃদরোগ না হয় সেই ব্যবস্থা করতে হবে, মানে ইনসিডেন্স কমাতে হবে যদি আমরা হৃদরোগ কন্ট্রোল করতে চাই। একটা তো হচ্ছে যে যাদের হৃদরোগ হয়ে গেছে তাদের জন্য পরবর্তীতে আবার কোনো কমপ্লিকেশন না হয় সেই জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই জন্য আমাদের ভালো চিকিৎসা ব্যবস্থাও থাকা দরকার, আধুনিক যেগুলো আছে ডায়াগনোসিস করার জন্য আধুনিক ব্যবস্থা থাকা দরকার। হাসপাতালের অপ্রতুলতা আছে যেখানে হৃদরোগের ভালো চিকিৎসা হয়, সেগুলো আমাদের দেখতে হবে। কিন্তু সেই সাথে নতুন করে হৃদরোগ যেন বেশি না হয় সেটাও চেষ্টা করতে হবে। তো সেটা করতে গেলে যে রিস্ক ফ্যাক্টরগুলো যেগুলো আছে, যেগুলো হৃদরোগের রিস্ক ফ্যাক্টর, সেগুলোকে কমিয়ে আনতে হবে। এখন এটা কিন্তু শুধু স্বাস্থ্য ব্যবস্থা বা মিনিস্ট্রি অফ হেলথের কাজ না, এটা হচ্ছে মাল্টি সেক্টর, অন্য সেক্টরের কাজ। আমি মানুষকে হাঁটতে বলবো, মানুষকে এক্সারসাইজ করতে বলবো, কিন্তু পার্ক থাকবে না, তাহলে কোথায় যাবে মানুষ? সুতরাং প্রত্যেকটা অন্য সেক্টরেরও এখানে দায়িত্ব আছে কীভাবে হৃদরোগ কমানো যাবে। হ্যাঁ, যেমন আমি পার্কের কথা বললাম, যে খাবারের ভেজাল না, খাবারের তেলে আপনার ট্রান্সফ্যাট বেশি, এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় না, এটা দেখবে খাদ্য মন্ত্রণালয় বা ফুড সেফটি অথরিটি। এরকম মাল্টিপল সেক্টর যদি তার দায়িত্বগুলো পালন করে এই রিস্ক ফ্যাক্টর কমানোর ব্যাপারে, যেমন তামাক নিয়ন্ত্রণ তো শুধু স্বাস্থ্য করবে না, এখানে তামাকের দাম বাড়াতে হবে, এখানে মনিটরিং সার্ভেলেন্স করতে হবে, প্রত্যেকটা সেক্টরের দায়িত্ব আছে। তো প্রথম কথা হচ্ছে এই রিস্ক ফ্যাক্টর লেভেলগুলো যদি কমাতে পারি তাহলে অটোমেটিক্যালি আমার সামনে হৃদরোগ কম হবে। কিন্তু কিছু পরিমাণে তো হবেই, সেটা তো আমরা আটকাতে পারবো না, জেনেটিক্স আছে। তো তাদের জন্য আবার ভালো চিকিৎসা থাকে যেন মারা না যায়। যেমন বিদেশে আপনার বুকের ব্যথা উঠলো, বিদেশ মানে উন্নত দেশে, আপনি একটা ফোন করলেন, 10 থেকে 15 মিনিটের মধ্যে বাসার সামনে অ্যাম্বুলেন্স চলে আসবে এবং আপনার হাসপাতালে নিয়ে গেলেও আপনার মৃত্যু ঝুঁকি একেবারেই কমে যাবে। তো আমাদের দেশে তো সেটা না, আমাদের এখানে ব্যথা উঠলে মানুষজন 3 দিন পরে হাসপাতালে আসে এবং কমপ্লিকেশান নিয়ে মারা যায় বা অসুস্থ থাকে। তো এই জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার, সেই সাথে রিস্ক ফ্যাক্টর লেভেলগুলো কমিয়ে আমাদের নতুন করে যেন হৃদরোগে আক্রান্ত না হয় সেটা করা দরকার।